আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা অসাধারণ ইউনিক অ্যানিমেশন কার্টুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। আশা করি এই মুভিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে বেশি কথা না বলে আমরা সিনেমাটা শুরু করি। গল্পের শুরুতে আমরা আগুনের তৈরি একটা দম্পতিকে দেখতে পাই। তারা নিজেদের আগুনের দ্বীপ ছেড়ে নতুন একটা শহরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। আসলে তাদের দেখে মনে হচ্ছে এই দ্বীপ ছেড়ে তারা যেতে চাইছে না, কিন্তু কোনো কারণে বাধ্য হয়ে তাদেরকে এখান থেকে যেতে হচ্ছে, যে কারণে তাদের দুজনেরই অনেক মন খারাপ ছিল। একসময় দেখা যায় দুজনেই একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গেছে, আর এই শহরের নাম হলো এলিমেন্ট সিটি। এই এলিমেন্ট সিটিতে পৃথিবীতে সব ধরনের এলিমেন্ট দ্বারা তৈরি প্রাণীরা বসবাস করে, যেমন ধরুন আগুন, পানি, গাছগাছালি, মেঘ ইত্যাদি। ওই শহরে নামতেই তারা বিভিন্ন ধরনের এলিমেন্ট দ্বারা তৈরি প্রাণীদেরকে দেখতে পায়। এজন্য ওই দুই দম্পতি তো খুবই অবাক হয়, কারণ এর আগে কখনো তারা এত এলিমেন্ট দেখেনি। এরপর ওই শহরে ঢোকার পর ওই শহরে থাকার জন্য অনুমতি এবং টিকিট নিতে যায়। এরপর আমরা জানতে পারি ওই দুই দম্পতির নাম ফার্লি এবং সিন্ডার। আসলে সিন্ডার প্রেগনেন্ট ছিল। সেখান থেকে চলে আসার সময় তারা তাদের সঙ্গে করে একটা নীল শিখা নিয়ে আসে। তো যাই হোক, অবশেষে ফার্লি এবং সিন্ডার শহরের ভেতরে প্রবেশ করে। এরপর তো ওরা দুজন চারিদিকে অবাক হয়ে দেখতে থাকে। এরপর ওরা দুজন ট্রেনে করে যেতে থাকে। ট্রেনে উঠে একজনের পানি সিন্ডারের গায়ে পড়ে যায়। এতে করে সিন্ডার অসুস্থ হয়ে পড়ে। ফার্লি তখন সিন্ডারকে একটা শুকনো কাঠ খাইয়ে দেয়। এরপর সিন্ডার কিছুটা সুস্থ হয়। যেহেতু তারা আগুন পানির ফোঁটা পড়লে তাদের তো অসুবিধা হবেই, এজন্য এই কাঠই হচ্ছে তাদের সম্বল। শুকনো কাঠ খেলে তারা আবারও জ্বলে ওঠে। এরপর ওরা দুজন ট্রেন থেকে নামে এবং তাদের বাড়ি খুঁজতে যায়, কিন্তু তারা যেহেতু আগুন, এজন্য কেউ তাদেরকে বাড়ি ভাড়া দিতে চায় না। কারণটা হলো তারা যেহেতু আগুন, বাড়ি তাদেরকে যদি ভাড়া দেওয়া হয় তাহলে তাদেরই বিপদের আশঙ্কা থাকবে। বাড়ি খুঁজতে খুঁজতে তারা দুজন তো ক্লান্ত হয়ে পড়ে। ওরা দুজন যখন একটু বিশ্রাম নিচ্ছিল তখন সেখানে একটি পরিত্যক্ত বাড়ি দেখতে পায়। এরপর দুজনে সেখানেই থাকবে বলে সিদ্ধান্ত নেয়। বাড়িটা বার্লির পছন্দ হলেও সিন্ডারের বাড়িটা একদমই পছন্দ হয় না। অনেক পুরনো একটা বাড়ি, যখন তখন এখান থেকে পানি পড়তে পারে। এই বাড়িটা তাদের জন্য অনেক বিপজ্জনক, কিন্তু এই বাড়িটা ছাড়া তাদের কাছে তো আর কোনো উপায়ও নেই। এজন্য ফার্লি লেগে পড়ে এই বাড়িটা মেরামত করার জন্য। আর এরপর থেকে শুরু হয় এই বাড়িতে তাদের নতুন জীবন। বার্লি ওই বাড়িতেই ফায়ারপ্লেস নামের একটা রেস্টুরেন্ট দেয়। কিছুদিন পরেই সিন্ডার জন্ম দেয় এক ফুটফুটে আগুনের মেয়ে। দুজন মিলে তখন তার নাম রাখে অ্যাম্বার। অ্যাম্বার ধীরে ধীরে বড় হতে থাকে এবং তার সঙ্গে পরিচয় করিয়ে দেয় তাদের সম্পদ নীল আলোর সঙ্গে। আসলে এই নীল শিখার আগুন তাদের পরিবারকে নিরাপদে রাখে। এরপর অ্যাম্বারকে শেখানো হয় কিভাবে পানি এবং বাতাস থেকে তাকে বাঁচতে হবে। ফার্লি যখন এই রেস্টুরেন্ট এসেছিল, সেই রেস্টুরেন্টের নাম ছিল ফায়ারপ্লেস। আর এতদিনে ফার্লিদের দেখা দেখি এখন অনেক আগুনের তৈরি এলিমেন্ট ওই শহরে এসে থাকা শুরু করেছে। আর এই আগুনের তৈরি এলিমেন্টরাই ওদের রেস্টুরেন্টে খেতে আসে। তাদের দোকানের লাওয়া যাওয়া চা খুবই জনপ্রিয়। ফার্লি এবং তার পরিবার এই রেস্টুরেন্টে কাঠ দিয়ে তৈরি চকলেট এবং কাঠের টুকরো বিক্রি করে। আসলে এই খাবারগুলো আগুনের তৈরি এলিমেন্টদের কাছে খুবই জনপ্রিয়। রেস্টুরেন্টের পাশাপাশি তাদের একটা ডিপার্টমেন্টাল স্টোরও আছে, যেটা খুব ভালোভাবে চলে। তবে মাঝে মাঝে অন্য কোনো এলিমেন্ট এসে তাদেরকে খুবই বিরক্ত করে, যার মধ্যে পানির তৈরি দুজন এলিমেন্ট আছে যারা প্রায় এখানে এসে পানি ঢেলে যায়। যদিও অ্যাম্বার তাদেরকে শক্তভাবেই দমন করে। সে নিজেদের দোকানের দায়িত্ব খুব ভালোভাবেই পালন করে আর অপেক্ষা করে কবে তার বাবা পুরো দোকানের দায়িত্ব তার হাতে দিয়ে দেবে। তবে তার বাবা তাকে দায়িত্ব দিতে চায় না, কারণ অ্যাম্বারের প্রচুর রাগ। সে তার রাগকে একেবারেই কন্ট্রোল করতে পারে না। মাঝে মাঝে তো এত রেগে যায় যে কাস্টমারদের সঙ্গেই ঝামেলা বাঁধিয়ে দেয়। এজন্য তার বাবা বলে যেদিন সে পুরোপুরি রাগটাকে কন্ট্রোল করতে পারবে সেদিনই সে এই দোকানের দায়িত্ব পাবে। অ্যাম্বারের বাবা এটাও বলে যে রেগে গেলে তখন মনে করবে যে রেগে যাওয়া মানেই হেরে যাওয়া। আসলে অ্যাম্বার কিন্তু সেটাই করে, তবুও মাঝে মধ্যে সে তার রাগকে দমন করতে পারে না। এদিকে ফার্লির তো বয়স হয়ে এসেছে, সে আগের মতো আর কাজ করতে পারে না। এখন মাঝে মধ্যে সে অসুস্থ থাকে। তার বন্ধুরা বলে এর কাছ থেকে এখন অব্যাহতি নিতে। তবে ফার্লির ধারণা অ্যাম্বার এখনো ব্যবসা চালনা করার জন্য প্রস্তুত নয়। অ্যাম্বারকে প্রস্তুত করার জন্য ফার্লি তখন অ্যাম্বারকে একটা চ্যালেঞ্জ দেয়, আর সেটা হলো তার বাবার থেকেও কম সময়ে সব ডেলিভারির কাজ শেষ করতে হবে। অ্যাম্বার তখন এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নেয়। অন্যদিকে অ্যাম্বারের মা সিন্ডার এতদিনে জ্যোতিষী হয়ে গেছে। সিন্ডার পৃথিবীর প্রেমিক প্রেমিকাদের গ্রহ নক্ষত্র দেখে বিচার করে যে তারা একে অপরকে বিয়ে করতে কতটা প্রস্তুত।
এছাড়া কেউ যদি প্রেমে পড়ে তাহলে তাদের শরীর থেকে গন্ধও পায়। তবে সিন্ডারের একটাই আফসোস যে তার নিজের মেয়ের ভালোবাসার কুষ্টি বের করতে পারছেন। কিন্তু অ্যাম্বারের তো এই বিষয়ে কোনো আগ্রহই নেই। সিন্ডার তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু সে তো কখনোই বুঝতে চায় না। সিন্ডারের মা মানে অ্যাম্বারের নানি সবসময় চাইতো যে অ্যাম্বার একটা আগুনে তৈরি এলিমেন্টকে বিয়ে করে সুখী হোক। আজও যখন তার মা এসব বলতে থাকে তখন অ্যাম্বার দোকান থেকে দ্রুত বের হয়ে যায়। কারণ ছিল আজকে যে কোনো উপায়ে তার বাবার থেকেও কম সময়ে সব ডেলিভারি শেষ করতে হবে, তাহলেই তার বাবা তাকে দোকানের দায়িত্ব দেবে। দোকান থেকে বের হতে অ্যাম্বারের ক্লডের সঙ্গে দেখা হয়। ক্লড হলো মাটির তৈরি প্রাণী। আসলে সে প্রায় চেষ্টা করে অ্যাম্বারের সঙ্গে ফ্ল্যাট করতে, কিন্তু অ্যাম্বার তাকে পাত্তা দেয় না। এরপর অ্যাম্বার দ্রুত বের হয়ে যায় এবং ডেলিভারিগুলো সঠিক সময়ে দেওয়ার চেষ্টা করে। ডেলিভারি সে অনেক তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করলেও দেরি হয়ে যায়। দোকানে ফিরে আসতে তার অনেকটা রাত হয়ে যায়। এম্বার তখন দেখে তার বাবা দোকানেই ঘুমিয়ে পড়েছে। আসলে ভার্লি আগের থেকে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে। বার্লি তখন এম্বারকে বলে, তো আমার রেকর্ড তুমি ভেঙে ফেলেছ, সেজন্য আগামী দিনের জন্য আমি দোকানের দায়িত্ব তোমার হাতে দেব। আগামীকাল রেস্টুরেন্ট এবং দোকান এম্বার একাই সামলাবে। বার্লি আগামীকাল দোকান এবং রেস্টুরেন্টে কোথাও যাবে না। এভাবে যদি সে একটা দিন সামলে নিতে পারে তাহলে ফার্লি বুঝবে যে এম্বার দোকান সামলানোর জন্য প্রস্তুত হয়ে গেছে। বাবার কাছ থেকে এরকম কথা এম্বার তো বেশ খুশি হয়ে যায়। তবে কাজটা অতটা সহজ ছিল না। পরদিন সকালবেলা দোকান খুলতে অনেক কাস্টমার চলে আসে দোকানে। কাস্টমারের এক এক রকম চাহিদা আর বাহানা থাকে। তো সামলাতে সামলাতে এম্বার তো অনেক বিরক্ত হয়ে যায়। সে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে নিজের রাগকে কন্ট্রোল করার, কিন্তু সে তো কিছুতেই পারে না। সে যাতে হুট করে কাস্টমারের উপর রাগ করে না ফেলে সেজন্য সে দৌড়ে চলে যায়। এম্বার তখন সেখানে গিয়ে অনেক জোরে চিৎকার করে। সে আসলে এতটাই জোরে চিৎকার করে যে সেখানে থাকা একটা পানির পাইপ ফেটে যায়। এরপর পুরো রেস্টুরেন্টও পানিতে ভেসে যেতে শুরু করে। এম্বার তখন কোন রকমে সে পানির পাইপটাকে বন্ধ করে। ঘরের ভেতরে পড়ে থাকা পানি থেকে তখনই একটা পানির প্রাণী উঠে আসে। তাকে দেখে অ্যাম্বার তো খুবই অবাক হয়ে যায়। তখন ওই পানির প্রাণীটা অ্যাম্বারদের একটা ফ্যামিলি ফটো দেখে বলে, তোমাদের ফ্যামিলিটা অনেক সুন্দর। এইসব কথা না শুনে অ্যাম্বার তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কে আর এখানেই বা কি করে এলে? ছেলেটি তখন বলে যে আমি পাইপের লিকেজ দেখছিলাম আর তখনই পাইপটা টেনে আমাকে এখানে নিয়ে এসেছে। অ্যাম্বার তখন ওই ছেলেটাকে বলে, আমার বাবা এখান থেকে আসার আগেই তুমি এখান থেকে দ্রুত চলে যাও। ছেলেটা তখন বলে যে ঠিক আছে আমি চলে যাব, তবে তাকে তার বিরুদ্ধে রিপোর্ট লিখতে হবে, কারণ এম্বারের দোকানে যে পানির পাইপটা আছে সেটা খুবই খারাপ। আসলে এই পানির ছেলেটা একজন অফিসার যে কিনা সবকিছু তদারকি করে। অ্যাম্বারে তো বিশ্বাসই হচ্ছিল না যে সে নিজেই তার দোকানে এই লোকটাকে টেনে নিয়ে এসেছে। অ্যাম্বার তখন এটাও ভাবতে থাকে যে তার বাবা একটা দিনের জন্য তাকে দোকান সামলাতে দিয়েছিল, কিন্তু সে তো একটা দিনও ভালোভাবে সামলাতে পারলো না, উল্টে সে সব কিছু গড়বড় করে দিল। অন্যদিকে ওই পানির ছেলেটা ঘুরে ফিরে আশেপাশে সবকিছু দেখতে থাকে। অ্যাম্বার তখন ওই ছেলেটাকে বলে যে এখানে সবকিছু ঠিকঠাকই আছে, কারণ আমার বাবা নিজে হাতে এই সব কিছু করেছে। ছেলেটা তখন বলে, তাহলে তোমার বাবা অনুমতি ছাড়াই সবকিছু করেছে, তাহলে তো আমাকে এই ব্যাপারে রিপোর্ট লিখতে হবে, আর এই রিপোর্ট দেওয়ার পর তাদের দোকানটা হয়তো বন্ধ হয়ে যাবে। এই সবকিছু বলে ছেলেটা তখন সেখান থেকে বের হয়ে যায়। এটা শুনে অ্যাম্বার তো অনেক ভয় পেয়ে যায়। সে দ্রুত ছেলেটার পিছনে যেতে থাকে। অ্যাম্বার তখন ছেলেটার সাথে করে ট্রেনে উঠে পড়ে এবং তার থেকে নোটটা নিয়ে নেওয়ার চেষ্টা করে, তবে তার আগে ওই ছেলেটা ট্রেন থেকে নেমে যায়। অ্যাম্বারও তখন ট্রেন থেকে নেমে তার পিছনে ছুটতে শুরু করে, তবে এই ভিড়ের মধ্যে তার পক্ষে এগোনো সম্ভব হচ্ছিল না। অনেকের গায়ে যাতে আগুন না লেগে যায় এবং নিজেও যাতে পুরোপুরিভাবে নিভে না যায়, এই সবকিছু লড়াই করে সে সামনের দিকে এগোতে থাকে। এরপর অনেক চেষ্টার পর সে ওই ছেলেটাকে ধরে ফেলে। অ্যাম্বার তখন ওই ছেলেটাকে অনুরোধ করে যে সে যেন তাকে নোটটা ফিরিয়ে দেয়, কিন্তু ছেলেটা অ্যাম্বারের কোনো কথাই শোনে না। সে তার ঘরের ভেতরে চলে যায়। এদিকে দরজার বাইরে অসহায়ের মতো দাঁড়িয়ে এম্বার কাঁদতে থাকে। এম্বার তখন বলে যে এই দোকানটা আমার বাবার একমাত্র সম্বল। দোকানটার যদি কিছু হয়ে যায় তাহলে আমার বাবা আমাকে আর কখনোই দোকানের দায়িত্ব দেবে না এবং বিশ্বাস করবে না। তখন ওয়েড নামের ওই ম্যানিফিসেল অফিসারটি অ্যাম্বারের সব কথা শুনে ফেলে। ওর তখন বলে, এই কথাগুলো আমাকে এতক্ষণ আগে কেন বলনি? অ্যাম্বার তখন বলে, তুমি কি আমাকে তাহলে ওই নোটগুলো ফিরিয়ে দেবে? ওর তখন বলে যে এখন তো অনেক দেরি হয়ে গেছে, আমি মাত্রই ঢুকে ওই নোটগুলো আপলোড করে দিয়েছি। তবে ওর তখন এটাও বলে যে আমি তোমাকে নিয়ে ম্যানিফিসেল অফিসে যেতে পারি, আর সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তুমি কথা বলতে পারো, হয়তো তারা এই ব্যাপারটা বুঝবে এবং এই অভিযোগটা তুলে নেবে। এরপর দুজন মিলে চলে যায় ওই ম্যানিফিসেল অফিসে এবং সেখানকার অফিসারদের সঙ্গে তারা দুজনে কথা বলে।
তবে ওর বোকার মতো যুক্তি না দিয়ে ইমোশনাল কথাবার্তা বলতে শুরু করে। এতে করে অ্যাম্বার অনেক রেগে যায় এবং দুজনের মধ্যে কথা কাটাকাটি হওয়ার সময় ওই উচ্চপদস্থ কর্মকর্তার গায়ে আগুন লেগে যায়। সে যেহেতু ঘাস দিয়ে বানানো, তাই আগুন ধরে গিয়ে তার গায়ের সব ঘাস পুড়ে যায়। এজন্য সে আর কিছু না ভেবে ওই ডাটাগুলো তখন আপলোড করে দেয়। এরপর অ্যাম্বারকে একটা নোটিশ ধরিয়ে দেওয়া হয়, যেখানে লেখা আছে খুব তাড়াতাড়ি তাদের দোকান বন্ধ হয়ে যাবে। এটা দেখে অ্যাম্বার তো তখন খুবই ভেঙে পড়ে। সে ভাবতে থাকে সে তার বাবাকে গিয়ে কি বলবে। তো যাই হোক, অ্যাম্বার তখন মন খারাপ করে তার বাড়িতে ফিরে আসে। এসেই তখন দেখে যে তার বাড়ির সামনে দোকান বন্ধের নোটিশ লাগানো আছে। নোটিশ অনুযায়ী দোকানটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর সে যখন তার বাড়ির ভেতরে প্রবেশ করে তখন দেখে তাদের দোকান পানিতে পুরো ভেসে গেছে। অন্যদিকে তার বাবা মা পানি বন্ধ করার চেষ্টা করছে। সিন্ডার আর ফার্লি ভেবেছিল অ্যাম্বার যে পানির প্রাণীর পেছনে ছুটে গেছিল সেই হয়তো এই অবস্থা করেছে, কিন্তু আসলে তো এই সবকিছু অ্যাম্বারের রাগের কারণেই হয়েছে। কিন্তু অ্যাম্বার তার বাবা মাকে এ ব্যাপারে কিছুই বলে না, তাদের ভুলটা ভাঙিয়ে দেয় না। এই সবকিছু দেখে ফার্লি তো অনেক ভেঙে পড়ে। সিন্ডার তখন বলে আগের বারের মতো তারা দুজনে সবকিছু আবারও সামলে নেবে। ফার্লি যেন এই সবকিছু নিয়ে এত চিন্তা না করে। অ্যাম্বার তখন এই কথাটা শুনে অনেক এক্সাইটেড হয়ে পড়ে এবং তার মাকে জিজ্ঞাসা করে আগের বারের মতো মানে আগের বারে কি হয়েছিল। সিন্ডার তখন তাদের আগুনের দ্বীপ ছেড়ে আসার কথা বলতে থাকে। সিন্ডার তখন বলে যে তারা ওই দ্বীপে অনেক ভালো ছিল, প্রত্যেক বাড়িতে বাড়িতে নীল শিখার আগুনও ছিল। আসলে এই নীল শিখাই তাদেরকে সুখী রাখতো, সবকিছু ভালোই চলছিল। কিন্তু একদিন এক ভয়ানক ঝড় আসে, সেই ঝড় সবার নীল শিখাকে নিভিয়ে দেয়। ওই দ্বীপের সমস্ত বাড়িঘর ভেঙে যায়। এজন্য উন্নত জীবনের খোঁজে তখন ওই দ্বীপ ছেড়ে এখানে আসতে হয়। আর এই এলিমেন্ট সিটিতে আসার পরেই তিল তিল করে এই দোকানটাকে গড়ে তুলেছে। এতে করে অ্যাম্বার তো আরো কষ্ট পায়। সে তাদের দোকান বন্ধ হওয়ার নোটিশের কাগজটা পকেটে নিয়ে ঘুরছে। তবে নোটিশের ব্যাপারটা সে তার বাবা মাকে জানায় না এবং বলে যে সে তাদেরকে আর কোনো কষ্ট করতে দেবে না। এটাও বলে যে তোমরা আমার উপরে ভরসা করতে পারো এবং নীলশিখাকে রক্ষাও করব। পরদিন সকালে অ্যাম্বার আবারও চলে যায় মিউনিসিপ্যাল অফিসে গিয়ে ওদের সঙ্গে কথা বলে জানতে পারে যে তার বস খেলা দেখতে গেছে। হাওয়াদের ফুটবল খেলা তার অনেক পছন্দ, তাকে সেখানেই পাওয়া যাবে। অ্যাম্বার তো তখন আর এক মুহূর্ত দেরি নিয়ে সেখানে চলে যায়। অ্যাম্বার তো কোনোভাবে সেখানে পৌঁছে যায়, কিন্তু ওই বস তো খেলা দেখা নিয়েই ব্যস্ত ছিল। অ্যাম্বার তখন অনেক চেষ্টা করে বসের সঙ্গে কথা বলতে, কিন্তু সে তো অ্যাম্বারের কোনো কথাই পাত্তা দেয় না। অ্যাম্বার তখন রেগে গিয়ে বলে আমার জীবনের থেকে কি আপনার খেলা দেখাটা বেশি গুরুত্বপূর্ণ? ওইডের বস তখন বলে এই খেলা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই বলেই দুজনের মধ্যে তখন কথা কাটাকাটি শুরু হয়ে যায়। অন্যদিকে ওইডের বস যে দলকে সাপোর্ট করছিল সেই দলের অবস্থা কিন্তু বেশ খারাপ। মধ্যে সব থেকে ভালো যে খেলোয়াড় তারই মন খারাপ ছিল, কিন্তু সে খেলায় মন দিতে পারছিল না। এই সবকিছু দেখে ওয়েড তখন মেঘেদের দলকে জোরে জোরে চেয়ার করতে থাকে। ওয়েডের দেখা দেখি স্টেজে থাকা সবাই তখন ওই মেঘেদের দলকে সাপোর্ট করতে থাকে। তখন এই ব্যাপারটা অ্যাম্বারেরও বেশ ভালো লাগে, সে নিজেও মেঘেদেরকে সাপোর্ট করতে থাকে। সবাইকে সাপোর্ট করতে দেখে মেঘেদের দল তখন খেলায় মনোযোগ দেয়। এক সময় তো মেঘেদের দলই জিতে যায়। মেঘেদের দল জিতে যাওয়ায় ওইডের বস তো অনেক খুশি হয়। এরপর ওইডের বসের মনটা নরম হয়। সে বলে এই খেলাটি আমার বাবার অনেক প্রিয় ছিল, আর এজন্যই সে এই খেলা এত পছন্দ করে। ওইডের বস যখন ইমোশনাল হয়ে যায় তখন অ্যাম্বার এই সুযোগটাকে কাজে লাগায়। অ্যাম্বার তখন বলে যে আমিও আমার বাবার দোকানের জন্য এখানে এসেছি, আমাদের দোকানের পানি যে কোনোভাবে বন্ধ করতে হবে। বস তখন অবাক হয়ে বলে যে ফায়ার এরিয়াতে কোনোভাবেই তো পানি থাকতে পারে না, আমাদেরকে এই ব্যাপারটা খুঁটিয়ে দেখতে হবে, আর এর জন্য ওই দোকানটাকে তো ভাঙতেই হবে। দোকানটা না ভাঙলে এই সমস্যার সমাধান তো হবেই না। এম্বার তখন বলে যে দয়া করে এই কাজটা করবেন না, আমার বাবা অনেক পরিশ্রম করে ওই দোকানটা বানিয়েছে। এখন যদি এই দোকানটাকে ভেঙে ফেলা হয় আমার বাবা ভেঙে পড়বে এবং এই দোকানটাই তার একমাত্র সম্বল ছিল। ওয়েট তখন বলে যে আমরা দোকান না ভেঙে লিকেজ খুঁজে বের করতে পারি, লিকেজটা খুঁজে পেলেই কিন্তু সবকিছু আবার ঠিকঠাক হয়ে যাবে। বস তখন বলে যে ঠিক আছে, তোমরা দুজন মিলে যদি এই কাজটা করতে পারো তাহলে ওদের দোকান আর বন্ধ হবে না, আর এটা যদি ওরা দুজন করতে না পারে তাহলে সারা জীবনের জন্য ওই দোকান বন্ধ হয়ে যাবে। এই কথা বলে বস তখন সেখান থেকে চলে যায়। আর এটা শোনা মাত্র অ্যাম্বার এবং ওয়েট আর এক মুহূর্ত দেরি করে না, তারা দুজনে তখন দ্রুত চলে যায় অ্যাম্বারদের বাড়িতে। সেখানে গিয়ে দেখে যে লিকেজের অবস্থা আরো খারাপ।
এম্বার তখন বলে যে আমাদেরকে যাই করতে হবে আমার বাবার থেকে লুকিয়ে করতে হবে, কারণটা হলো আমার বাবা যদি দেখে ফেলে তাহলে খুবই সমস্যা হবে। এম্বার তখন বলে আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে যে তুমি এখানে কিভাবে আসলে। ওয়েড তখন বলে যে আমি একটি খালের ধারে পানি পরীক্ষা করছিলাম। তখনই সে একটা জায়গায় পানি খুঁজে পায় যেখানে তো পানি থাকারই কথা নয়। হঠাৎ করে সেখানে পানির তোড় চলে আসে। এরপর তাকে পাইপে ঢুকিয়ে নেয়। তারপরে সে এম্বারদের দোকানে চলে আসে। সবকিছু শুনে এম্বার তখন বলে আমাদেরকে ওই লিকেজ খুঁজে বের করতে হবে। এরপর তারা ছাদে চলে যায় এবং বিরাট বড় প্যারাশুটের মতো একটা বেলুন বের করে। এম্বার তখন সেই বেলুনে চড়ে বসে, ওইডও তখন সেখানে উঠে যায়। এই বেলুনে করেই তারা মূলত শহরের লিকেজটা খুঁজে বের করবে। ওরা দুজন যখন বেলুনে করে উড়ে বেড়াচ্ছিল তাদের দুজনের মধ্যে তখন টুকটাক কথাবার্তা হয়। ওর তখন এম্বারকে জিজ্ঞাসা করে যে দোকানের সবকিছু ঠিক হয়ে গেলে তুমি কি করবে। এম্বার তখন বলে যে আমার বাবা রিটায়ার করার পর আমি এই দোকানের দায়িত্ব নেব। সেও তার বাবার মতো দোকানটাকে সুন্দর করে দেখে শুনে রাখবে। ওরা দুজন যখন কথা বলছিল তখনই হঠাৎ করে সেখানে একটা বিল্ডিং দেখতে পায়, যেটা দেখে এম্বারের মন অনেক খারাপ হয়ে যায়। ওই তখন বুঝতে পারে যে এম্বারের মন খারাপ। ওর তখন এম্বারের মন খারাপের কারণ জানতে চাই। এম্বার তখন বলে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে গার্ডেন সেন্ট্রাল পার্ক স্টেশন। ওই পার্কে একটা ফুল আছে যে ফুলটা আগুনের ভেতরেও ফুটতে পারে, আর এই ফুলটা হলো তার সব থেকে প্রিয় ফুল। একদিন এম্বার এবং তার বাবা মা খুব উৎসাহের সঙ্গে ওই ফুলটি দেখতে যায়, কিন্তু গার্ড তাদেরকে আটকে দেয় কারণ আগুনের প্রবেশ নিষিদ্ধ ছিল। এম্বারের বাবার সাথে গার্ডের অনেক ঝামেলা হয়। এরপর আর কোনো উপায় না দেখে তাদেরকে ওখান থেকে ফিরে আসতে হয়। পরের বছর বন্যায় ওই পার্কটা তখন ডুবে যায় আর ওই ফুলটিও মারা যায়। ওই ফুলটা দেখার শখ আর তার কখনোই পূরণ হয়নি। এম্বার তখন ওয়েডকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে মানুষের সঙ্গে যোগাযোগ করে। এম্বার যখনই মানুষের সঙ্গে কথা বলতে যায় তখনই তার অতিরিক্ত রাগ উঠে যায়, কারণ মানুষের অতিরিক্ত কথা তার একদমই পছন্দ হয় না। ওয়েড তখন বলে যে রাগ খুব একটা খারাপ জিনিস নয়, তবে মাঝে মধ্যে রাগকে কন্ট্রোল করতে জানতে হয়। এই কথা বলতে বলতে হঠাৎ করে ওয়েড তখন চিৎকার করে ওঠে এবং এম্বারকে বলে দ্রুত নিচে নামতে, কারণ তার ধারণা হয়েছে এখান থেকে লিকেজ শুরু হয়েছে। নিচে নামার পর হঠাৎ করে পানির স্রোত ছুটতে শুরু করে। এরপর দুজন বাঁচার জন্য দ্রুত ছুটতে শুরু করে। এম্বার কোনো মতে সেই পানি থেকে উঠে যায়, কিন্তু ওয়েড তো উঠতে পারে না। এম্বার তখন লক্ষ্য করে যে পানি তাদের ফায়ার টাউনের দিকে যাচ্ছে। এম্বার তখন একের পর এক বস্তা ফেলে আর ওয়েডকে বলে যে ওই রাস্তাটা বন্ধ করে দিতে। অনেক কষ্টে তারা ওই কাজটা সম্পন্ন করে এবং সাময়িকভাবে পানি আসা বন্ধ করে। ওয়েড তখন বলে যে আমি আমার লোকজনকে নিয়ে শুক্রবারের আগে এই কাজটা সম্পন্ন করে দেব। এম্বার যখন ওখান থেকে চলে যাচ্ছিল ওয়েড তখন বলে আগামীকাল কি আমরা দেখা করতে পারি। এম্বার তখন বলে যে আমার বাবা যদি এটা জানতে পারে তাহলে তোমার খবর হয়ে যাবে। এম্বারের মুচকি হাসি দেখে ওয়েড তখন বুঝতে পারে যে তার আসার ইচ্ছে আছে। ওয়েড তখন বলে যে আমি কাল তোমার জন্য থিয়েটারে অপেক্ষা করব। এই সব কিছু শুনে এম্বার তখন সেখান থেকে চলে যায়। অন্যদিকে ফেয়ারলি এবং সিন্ডা তাদের বাড়ির লিকেজ নিয়ে খুবই চিন্তায় ছিল। তখনই সেখানে এম্বার আসে আর সেখানকার লিকেজটা ঠিক করে দেয়। এম্বার তখন তার বাবা মাকে বলে যে আমার মনে হচ্ছে শুক্রবারের আগেই সব সমস্যার ঠিক হয়ে যাবে। এরপর এম্বার সেখান থেকে চলে যায়। এই প্রথমবার তার মা এম্বারের গায়ে থেকে ভালোবাসার সুগন্ধ পায়। এটার জন্যই তার মা এতদিন ধরে অপেক্ষা করছিল। যদিও এম্বার নিজের মুখে কোনো কিছুই স্বীকার করে না, কিন্তু তার মা তো বুঝে গেছে যে তার মেয়ে প্রেমে পড়েছে। ওইদিকে থিয়েটারের বাইরে এম্বারের জন্য ওয়েড অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। ওয়েড যখন এম্বারকে দেখতে পায় তখন সে ভীষণ খুশি হয়ে যায়। এরপর দুজনে মিলেই থিয়েটারের ভেতরে যায়। এরপর দুজন দুজনের সাথে সময় কাটাতে পছন্দ করতে থাকে। এম্বার যখন দোকানে থাকে তখন সে ওয়েডের কথাই ভাবতে থাকে, আর এই সবকিছু তার মায়ের চোখে ধরা পড়ে যায়। এভাবে আনন্দ ফুর্তিতে তাদের দিন কাটতে থাকে। এম্বারের এখন আর পানিকে ভয় লাগে না। অন্যদিকে এম্বার এবং ওয়েড মিলে যে বাঁধটা তৈরি করেছিল সেটা একটু একটু করে ফাটতে শুরু করে। শহরের ভেতরে আস্তে আস্তে পানি ঢুকতে শুরু করে আর সেই পানিগুলো এসে পৌঁছয় তাদের দোকানে। এম্বার তার দোকান ঠিক করতে ব্যস্ত ছিল, তখনই তার কাছে একটা পার্সেল আসে। আসলে পার্সেলের ভিতরে ওয়েড লুকিয়ে এসেছিল। ওয়েড তখন এম্বারকে জানায় যে কনস্ট্রাকশন লোকেদের সাথে তার ঝামেলা হয়েছে, কারণ তারা এখানে আসতে চাইছে না, এজন্য সে একাই চলে এসেছে। এখন তারা কি করবে সেটাই ভাবছিল। তখনই সেখানে এম্বারের বাবা চলে আসে। ফেয়ারলি তখন ওয়েডকে দেখে অনেক রেগে যায় এবং বলে তুমি আমাদের পেছনে কেন লেগে আছো। এম্বার তো তার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এটা আগের লোকটা নয়। এম্বার তার বাবার থেকে সবকিছুই লুকানোর চেষ্টা করছিল।
ওয়েট তখন ভুল করে তার পরিচয় দিয়ে দেয়। বার্লি তখন তাকে জ্বলন্ত কয়লা খেতে বলে। ওর্ট তখন কোনো মতে সেটা খেয়ে নেয়। বার্লি তখন তাকে আরো জ্বলন্ত কয়লা খেতে দেয়। এম্বারের বাবাকে ইমপ্রেস করার জন্য ওর্ট সেটাও খেয়ে নেয়। এত কিছু করার পরেও এম্বারের বাবা তখন ওর্টকে দোকান থেকে বের করে দেয়। ওর্টকে তখন বলে যে তারা নিজেরাই বালি জোগাড় করবে এবং এখানকার কাজ শুরু করে দেবে। এরপর ওরা দুজনে বালি জোগাড় করতে শুরু করে দেয়। ওয়েট তখন বলে যে এই ধারণাটা আমাদের কাজে আসবে না। ওর তখন বলে যে আমাদের উচিত তোমার বাবাকে সবকিছু খুলে বলা। অ্যাম্বার তখন বলে সে কিভাবে বলবে যে তার দোকান বন্ধের একমাত্র কারণ তার মেয়ে। এতদিনে তার বাবার তো রিটায়ার্ড করার কথা ছিল, কিন্তু আমার কারণে তার তো রিটায়ার্ড করাই হলো না। এম্বার তখন বলে আমি তো নিজেই হেরে যাচ্ছি। ওর তখন এই কথা শুনে বলে যে এটা তো হেরে যাওয়া বলে না। ওর তখন এম্বারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। হঠাৎ করে দেখে যে এম্বার যেখানে বসে আছে সেখানকার বালি গরম হয়ে কাচে পরিণত হচ্ছে। বালি যদি অতিরিক্ত গরম হয় তাহলে সেটা কাচে পরিণত হচ্ছে। এটা দেখে এম্বারের মাথায় তখন একটা বুদ্ধি আসে। এম্বার তখন বলে যে আমি জানি কিভাবে পানির দরজা বন্ধ করতে হবে। এরপর ওরা দ্রুত ওই বাঁধের কাছে চলে যায় আর বালির বস্তাগুলো গরম করতে করতে সেগুলো কাচে পরিণত করে। এরপর সেই কাচগুলো দরজাটা সিল করে দেয়। এখন যদি কোনো পানির স্রোত আসে তাহলে ওই কাচের দরজা ভেঙে বের হতে পারবে না। এর মানে হলো তারা তাদের কাজে সফল হয়েছে। ওয়েট তখন বলে যে আমি আমার বসকে এই গেটটা দেখাবো এবং তার কাছ থেকে রিপোর্টটা নিয়ে নেব। এটা শুনে তো এম্বার অনেক খুশি হয়ে যায় এবং চলে যায় নিজের বাড়িতে। রাতের বেলায় এম্বার দেখে তার বাবা অনেক অসুস্থ, তবুও সে লিকেজ বন্ধ করার চেষ্টা করছে। এম্বার তখন তার বাবাকে বিশ্রাম নিতে বলে। যাওয়ার আগে ভার্লি তখন বলে যে আমার মেয়ে অনেক দায়িত্বশীল হয়ে গেছে, সেজন্য এভাবেই সবকিছু দায়িত্বশীলভাবে দেখে শুনে রাখে। এম্বারের বাবা যখন ঘুমিয়ে পড়ে এম্বার তখন বাড়ি থেকে বের হয়ে যায় আর সোজা চলে যায় ওয়েডের কাছে, এটা জানার জন্য যে সে তার বসের কাছ থেকে কল পেয়েছে কিনা। এম্বারকে দেখে ওর তো তখন ভীষণ খুশি হয়ে যায় এবং তার বাড়িতে ডিনার করতে যেতে বলে। এম্বার বাড়ি থেকে বের হলে দেখা যায় যে এম্বারের মা সিন্ডারও তার পেছন পেছনে চলে এসেছে। সিন্ডার তো অনেক চেষ্টা করে বাড়ির ভেতরে ঢোকার, তবে সিকিউরিটি গার্ড তাকে ভেতরে ঢুকতে দেয় না। অন্যদিকে ওয়েডের পরিবার এম্বারকে খুবই আন্তরিকতার সাথে স্বাগতম জানায়। সবাই তো নিজেদের পরিচয় দেয় এবং খোশ গল্প করতে শুরু করে। হঠাৎ করেই সেখানে একটি কাচের জার ভেঙে যায়। এম্বার তো তার শক্তি দিয়ে খুব সহজেই সেটা কাচে পরিণত করে দেয়। ওয়েডের পুরো পরিবার এম্বারের এমন দক্ষতা দেখে অবাক হয়ে যায়। ওয়েডের মা তখন বলে এম্বারের এই দক্ষতা কাজে লাগানো উচিত, কেননা এই শহরের বেশিরভাগই কাচের তৈরি, আর সেই সবকিছু মেরামত করার জন্য এম্বার কিন্তু খুব সহজেই কাজ পেয়ে যেতে পারে। এরপর ওয়েডের পরিবার পানির প্রাণীদের একটি অদ্ভুত খেলা খেলতে শুরু করে। খেলাটা হলো দুঃখের গল্প বলে কান্না করা। এই খেলার মাঝে ওয়েড তখন তার অনুভূতির কথা এম্বারকে জানিয়ে দেয়। ঠিক সেই সময়ই ওয়েডের বসের কল আসে আর বলে যে কাজটি অনেক মজবুত হয়েছে, এই কারণে আপাতত কাজ বন্ধ থাক আর এম্বারদের দোকান চালু হয়ে যাবে। এম্বার তো এই কথা শুনে অনেক খুশি হয়ে যায়। তখনই সেখানে ওয়েডের মা আসে আর বলে সে এম্বারের চাকরির ব্যবস্থা করেছে। এই শহরের সব থেকে বড় গ্লাস কোম্পানির অফিসে তাকে কাজ দেওয়া হবে। এই কথা শুনে এম্বার যেন কেন খুশি হতে পারে না, এজন্য সে দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। এম্বার বের হওয়ার পরেও ওয়েড তখন তার পিছনে যেতে থাকে আর এই দুজনের পেছনে তখন এম্বারের মাও যেতে থাকে। এতক্ষণ শুধু শুধু ভেতরে যাওয়ার বারবার চেষ্টা করছিল। এম্বার তখন প্রচন্ড রেগে গিয়ে দ্রুত বাইক চালাতে শুরু করে। ওয়েড তখন এম্বারকে বলে যে আমার মা শুধুমাত্র তোমাকে সাহায্য করতে চেয়েছে, কেননা আমার মা তো জানে না যে দোকানটা তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু এতেও যেন এম্বারের রাগটা কিছুতেই কমে না। একসময় সে বাইকটা থামায় এবং নিজেকে শান্ত করার চেষ্টা করে। একসময় এম্বার বলতে থাকে শুধুমাত্র এই স্বপ্ন নিয়ে চললেই তো হবে না, দোকানটা তার বাবার স্বপ্ন, আমার নিজেরও কিছু স্বপ্ন থাকা দরকার। বাবার দোকান নিয়ে ভাবতে ভাবতে আমি তো আমার নিজের স্বপ্নের কথা ভুলেই গেছি। তাদের এই কথাবার্তার মাঝে তখন সেখানে সিন্ডার চলে আসে। সিন্ডার তখন ওদের দুজনকে দেখে প্রচন্ড রেগে যায় আর বলে আগুন এবং পানি কখনোই এক হতে পারে না, আর সেটা আমি এক্ষুনি প্রমাণ করে দেবো। এরপর ওদের দুজনকে সামনে বসা। ওর যদি এই কাঠিতে আগুন জ্বালাতে পারে তাহলেই বুঝবো যে ওরা পারফেক্ট কাপল। এম্বার তখন বলে যে এটা তো কোনোভাবেই সম্ভব নয়, পানি কিভাবে আগুন জ্বালাবে। এম্বার তো তখন খুবই চিন্তায় পড়ে যায়। সিন্ডার তখন বলে সময় নষ্ট না করে দুজনেই এই কাঠিতে আগুন জ্বালাও। এম্বার তো একটা কাঠিতে আগুন জ্বালায়। ওর যেহেতু অনেক বুদ্ধিমান ছিল সে তার বুদ্ধি দিয়ে আগুনটা জ্বালিয়ে দেয়। তখনই সেখানে এম্বারের বাবা চলে আসে, এজন্য ওয়েড দ্রুত লুকিয়ে পড়ে। ফার্লি সেখানে চলে আসলে মা এবং মেয়ে মিলে তাকে সামলে নেয়।
এম্বারের বাবা এটাও বলে যে 2 দিন পর আমি রিটায়ার করতে যাচ্ছি। এরপর থেকে এম্বারকে সবকিছু দেখতে হবে। তাছাড়া সে এম্বারের নামে একটা বোর্ডও তৈরি করেছে। আসলে সেই বোর্ডে লেখা আছে যে এই জায়গাটা ফায়ারলি এম্বার মানে তার মেয়ের নামে লিখে দিচ্ছে। ফায়ারলি তখন বলে, আমি যখন ফায়ারল্যান্ড থেকে চলে এসেছিলাম তখন আমার বাবা খুশি ছিল না, কারণ সে মনে করেছিল আমি যদি ওখান থেকে চলে আসি তাহলে আমি ওদের সংস্কৃতি ভুলে যাব। তার বাবা তো তাকে আশীর্বাদ পর্যন্তও করেনি। তবে বার্লি এম্বারকে আশীর্বাদ করে যাচ্ছে যে সব সময় খুশি থাকবে। অন্যদিকে দেখা যায় যে বাঁধে একটু একটু করে ফাটল ধরছে, কিন্তু এম্বার তো এই ব্যাপারটা জানতো না। সে চলে যায় ওয়েডের কাছে। এম্বার তখন ওয়েডকে বলে যে আমি তোমার জন্য উপহার নিয়ে এসেছি। ওয়েড মনে করে যে এম্বার হয়তো তার সঙ্গে আর দেখা করবে না, এজন্য বিদায় নেওয়ার জন্য তার কাছে একটা গিফট নিয়ে এসেছে। ওয়েড তখন এম্বারকে বলে যে আমি তোমাকে কিছু একটা দেখাতে চাই। এরপর ওরা দুজনে চলে যায় সেই গার্ডেন সেন্ট্রাল পার্কে, যেখানে ওই ফুলটা ছিল। এরপর তারা যখন ভেতরে ঢোকে তখন দেখে যে গেল তাদের জন্য অপেক্ষা করছে। গেল তখন ফু দিয়ে পানির মধ্যে বিশাল বড় একটা টানেল তৈরি করে। গেল তখন বলে যে এম্বার যদি সাহস করে এই টানেলের ভেতর দিয়ে যেতে পারে তাহলে সে ওই ফুলটা দেখতে পারবে। এম্বার তো পানিতে নামতে ভয় পাচ্ছিল। ওর তখন তাকে সাহস দেয় আর তার জন্য হাওয়ায় একটা টানেল তৈরি করে। কিন্তু এই হাওয়ার বলটি খুব বেশি একটা কাজ করবে না, এজন্য তাদেরকে দ্রুতই সেখান থেকে ফিরে আসতে হবে। এম্বার তখন হাওয়ার বলে করে পানির একদম গভীরে চলে যায়, যেখানে অসংখ্য সেই ফুলটা ফুটেছিল। এম্বার তো এই সব কিছু দেখে মুগ্ধ হয়ে যায়। এক পর্যায়ে হাওয়ার চাপ কমে আসে। হাওয়ার চাপ যদি কমে যায় তাহলে এম্বারের ক্ষতি হতে পারে, এজন্য তারা দ্রুতই উপরে উঠে আসে। এম্বার তো খুবই খুশি হয়ে যায়, কারণ সে তার জীবনের একটা শখ পূরণ করতে পেরেছে। এরপর ওর তখন আবারও তার মনের কথা বলে আর বলে যে আমাদের একে অপরকে ছুঁয়ে দেখা উচিত। আমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা একে অপরের জন্য পারফেক্ট নই। অনেক দ্বিধা নিয়ে এম্বার তখন ওয়েডের হাত ধরে। দেখা যায় তাদের কোনো ক্ষতি হয়নি। এরপর একে অপরকে জড়িয়ে ধরে। এরপর হঠাৎই এম্বারের কিছু একটা মনে পড়ে এবং দৌড়ে সেখান থেকে চলে যায়। ওয়েড তখন তার পিছন পিছন যেতে থাকে আর বলে, কি হয়েছে? এম্বার তখন বলে, আমি দোকানে যাচ্ছি, যেটা আমার আসল ঠিকানা। ওয়েড তখন বলে, এটা তো তোমার বাবার স্বপ্ন, তোমার উচিত তোমার বাবাকে তোমার স্বপ্নটা খুলে বলা। এম্বার তখন বলে যে এই সব কিছু এত সহজ না, কারণ আমার বাবা আমার জন্য অনেক কিছু করেছে, এজন্য এখন তার সময় এসেছে তার বাবার জন্য কিছু করা। এতে করে ওয়েড তো বুঝতে পারে না যে এম্বার কেন এত ভয় পাচ্ছে। এম্বার তখন বলে যে এই জন্যই হয়তো আমরা দুজনে এক হতে পারবো না। এটা বলে এম্বার তখন সেখান থেকে চলে যায় আর ওয়েড তখন সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারণ তার তো আর কিছুই করার ছিল না। এরপর দেখা যায় যে ফায়ারপ্লেসে একটা পার্টি হচ্ছে। ফার্লি সব আত্মীয় এবং প্রতিবেশীর সামনে তার মেয়েকে ওই দোকানের দায়িত্ব বুঝিয়ে দেয়। তখনই সেখানে ওয়েড চলে আসে। ওয়েডকে দেখে ফার্লি তো অনেক রেগে যায়। কথায় কথায় ওয়েড তখন বলে দেয় যে তাদের এই দোকানের বেসমেন্টে পানি ঢোকার কারণ একমাত্র তার মেয়ে। ওয়েড তখন এম্বারকে বলে যে এটাই সুযোগ যে তুমি তোমার বাবাকে সমস্ত সত্যিটা বলে দাও। ওয়েড তখন এম্বারকে তার বাবাকে বলতে বলে যে আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু এম্বার বলে যে আমি ওয়েডকে ভালোবাসি না। এইটা শুনে তখন সিন্ডার সেখানে এগিয়ে আসে। সিন্ডার তখন বলে যে সে নিজে দেখেছে যে এম্বার ওয়েডকে ভালোবাসে। এই সব কিছু শুনে বার্লি তো অনেক রেগে যায়। এম্বারের বাবা বলে যে সে দোকানের দায়িত্ব নেওয়ার জন্য এখনো যোগ্য হয়ে ওঠেনি, এজন্য আমি রিটায়ার করছি না। এই সব কিছুর পরে এম্বার তখন নদীর ধারে গিয়ে বসে। তখনই সেই বাঁধটা ভেঙে যায় আর শহরের ভেতরে পানির স্রোত ঢুকে যায়। নদীর ধারে যেহেতু সে বসেছিল তাই সবকিছুই দেখছিল এবং দ্রুত সে তার বাড়ির দিকে যেতে থাকে। যেতে যেতে এম্বার তখন সবাইকে বলে যে সবাই যেন উপরের দিকে চলে যায়, তবেই তারা এই পানি থেকে বাঁচতে পারবে। বাড়িতে ফিরেই এম্বার তার বাবা মাকে এই একই কথা বলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পানি তাদের দোকানের ভেতরে ঢুকে পড়েছে। তখনও ওই দোকানের ভেতরে তাদের নীল শিখা রয়ে গিয়েছিল। এম্বার তখন দোকানের দিকে যায় নীল শিখা উদ্ধার করার জন্য। বার্লি এবং সিন্ডার মানা করলেও সে তাদের কথা শোনে না। এখানে গিয়ে এম্বার তখন ওয়েডকে দেখতে পায়, যে কিনা এম্বারকে বাঁচানোর জন্য চলে এসেছে। এম্বার তখন ওয়েডকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং দুজনে মিলে নীল শিখা উদ্ধার করার জন্য চেষ্টা করে। ওয়েড তখন বলে যে আমরা এখন নীল শিখা উদ্ধার করতে পারবো না, আমাদের এক্ষুনি এখান থেকে বের হওয়া উচিত। কিন্তু এম্বার তো নাছোড়বান্দা, সে যে কোনোভাবেই তার বাবার স্বপ্নকে বাঁচাতে যায়। অবশেষে তারা নীল শিখা উদ্ধার করতে তো পারে, কিন্তু দুজনে একটা চিমনির ভেতরে আটকে যায়।
সেখানে এত বেশি গরম ছিল যে ওয়েট ফুটতে থাকে আর ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়ে যায়। এখান থেকে যদি খুব তাড়াতাড়ি বের হতে না পারে তাহলে ওয়েট সারা জীবনের জন্য নিভিয়ে যাবে। অ্যাম্বার আর কখনো তাকে খুঁজে পাবে না। দুজন মিলে তখন অনেক চেষ্টা করে সেখান থেকে বের হওয়ার, কিন্তু কিছুতেই বের হতে পারে না। ওয়েডের এরকম অবস্থা দেখে অ্যাম্বার তখন কান্না করতে শুরু করে। ওয়েড তখন অ্যাম্বারকে জড়িয়ে ধরে। ওয়েড তখন বলে যে আমার কোনো আফসোস নেই, আমি তোমার কাছ থেকে সেই ভালোবাসা পেয়েছি যেটা মানুষ সারা জীবন খুঁজেও পায় না। দেখা যায় যে অ্যাম্বারকে উদ্ধার করা হয়েছে। ওয়েড সারা জীবনের মতো শেষ হয়ে গেছে, শুধুমাত্র আমার জন্য হয়েছে। ফার্লি তখন তার মেয়েকে জড়িয়ে ধরে এরপর দেওয়াল থেকে এক পানি পড়ে, যেখান থেকে ওয়েডের গলা শোনা যায়। আসলে ওয়েড বাষ্প হয়ে দেওয়ালে লেগে আছে। এখন যদি এমন কিছু বলা হয় যেগুলো শুনে ওয়েড কান্না করবে, তাহলে সে আবারও ফিরে আসতে পারবে। এজন্য সবাই মিলে এমন সব কথা বলতে শুরু করে যেগুলো শুনে ওয়েড কান্না করবে। কান্না করতে করতে সেখানে অনেকগুলো পানির ফোঁটা জমা হয়, যা থেকে ওয়েড আবারও বের হয়ে আসে। তাদের দুজনের গভীর ভালোবাসায় অ্যাম্বার তখন ওয়েডকে জড়িয়ে ধরে। পানি আর আগুন মিলিত হয়ে যায়। এরপর বার্লি এবং স্যান্ডি সেই তাদের দোকানটা অন্য একটা দম্পতির কাছে বিক্রি করে দেয় আর দুজনে রিটায়ার করে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। অন্যদিকে অ্যাম্বার তখন সেই বড় গ্লাস কোম্পানিতে চাকরি নেয়। কোম্পানিটা অনেক দূরে, এজন্য তার বাবা মাকে ছেড়ে যেতে হবে। তবে এটা তার নিজের স্বপ্ন পূরণের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এজন্য এম্বারের বাবা মা তার মেয়েকে হাসি মুখেই বিদায় দেয়। এম্বার তখন ওয়েডকে সাথে নিয়ে নতুন এক জীবন পরিচালনা করার জন্য রওনা হয়। আর এখানেই এই অসাধারণ আগুন এবং পানির গল্পটা শেষ হয়ে যায়। আজকের মতো গল্পটা এখানেই শেষ হচ্ছে। আগামী দিন আবারও একটা নতুন গল্প নিয়ে আসবো। আমার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।